লোকটার চালচলনে আমার গা জ্বলে গেল। পথের মাঝে থেমেও বলল, ওসব পারবো না বাবু, আমি কি কুলি যে মোট বইব? পথ চেনো না তাই দয়া করে চিনিয়ে দিতে চলেছি। তার জন্য যে তুমি বারবার কিছু ধরে দেবে বলেছ, তা নিয়ে আমি কি কোনো কথা বলেছি? কত দেবে? 10-20? তবেই হয়েছে। জানি শেষ পর্যন্ত দেবে তো কগন্ডা পয়সা। ওতে আমার দরকার নেই। নাও এখন বাঁ পাশে ফেরো, ফিরে সোজা চলো। আহা, বাঁ পাশ বলেছি, শুনতে পাচ্ছ না? সোজা যাচ্ছ যে বড়। থমকে থেকে আমি বাঁ পাশের পথটা ধরে এগোলাম। লোকটা আসছে আমার পিছন পিছন। কেমন যেন অস্বস্তি হতে লাগলো আমার। বদরপুর স্টেশনে নেমে বিপদে পড়লাম। মাধব না পাঠিয়েছে গাড়ি, না পাঠিয়েছে লোক। খাঁ জনশূন্য স্টেশনে আমি একা। প্ল্যাটফর্ম জনশূন্য। স্টেশনের বাবুরাও কেউ ঘর থেকে বার হয়নি। ট্রেনটা চলে যেতেই আবছা অন্ধকারে ঢাকলো চারিদিক। কোন দিকে যে যাব, কোন দিকে যে হরিশপুর, কে জানে। এখন এই ঘনিয়ে আসা অন্ধকারের মাঝে বোকার মতো দাঁড়িয়ে থেকেও যে কোনো লাভ হবে না তা বুঝলাম। বিছানার বান্ডিলটা এক হাতে কাঁধে তুলে অন্য হাতে সুইটকেসটা ঝুলিয়ে নিয়ে দাঁড়ালাম স্টেশন মাস্টারের ঘরের সামনে। যারা কাজ করছিলেন তাদের একজন বেশ বিরক্তিতে বললেন, হরিশপুর যাবেন তো এ গাড়িতে এলেন কেন? ও তো অনেক দূরের পথ। তাই এসেছেন যখন চলে যান নাক বরাবর। পথে লোক চলাচল পাবেন না সন্ধ্যের পর। তবে ভয়ের তেমন কিছু নেই, যান, চলে যান। অগত্য কাঁধে বিছানা আর হাতে সুইটকেসটা ঝুলিয়ে হাঁটা দিলাম। সুইটকেস ভারী না হলেও দামি কিছু জিনিস আছে। মাধবকে তাই পৌঁছে দিতে চলেছি। কয়েকদিন পরে ওর মেয়ের বিয়ে। ও ছুটি নিয়ে বসে আছে, আর সেই কারণেই এ কাজের ভার পড়েছে আমার উপর। কিছু দূর হেঁটে এসে মনে হলো বোঝা দুটোই 20 টন ওজনের। কত পথ যে হাঁটতে হবে কে জানে। গোটা পথও দুটো যে কি করে বয়ে নিয়ে যাব। সত্যি পথে আর কারো দেখা পেলাম না। আশেপাশে ঝোপ জঙ্গল অনেক, কিন্তু কোথাও কোনো গা নেই। বেশ ভয় ভয় করতে লাগলো। অন্ধকারও দেখতে দেখতে বেশ ঘনালো। গায়ে যে রাতের অন্ধকারে এত মিশকালো হয় সে ধারণা আমার ছিল না। জানলে কখনো এমনভাবে আসতাম না। এখন কতক্ষণে যে হরিশপুর পৌঁছাবো কে জানে। আচ্ছা বোকা তো মাধব, আমাকে কাজের ভার দিয়েছে, অথচ ওর এখানে আসতে যে এত ঝামেলা তা জানায়নি। আর আমার চিঠি পেয়ে কোনো ব্যবস্থাই করেনি। ঠিক তখন ঘন ঝোপের ধারে কেমন যেন আওয়াজ উঠতে চমকে দেখলাম একজন লোক পথের ধারে দাঁড়িয়ে আছে। কালো অন্ধকারের থেকেও কালো বোধহয় ওর গায়ের রং, নইলে রাতের অন্ধকারে আমি ওকে এক নজরেই দেখতে পেলাম কী করে। নির্বিকার চিত্তেও আমার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। আমি বললাম, হরিশপুর আর কত দূর বলতে পারো? ও বলল, কোন হরিশপুর? যাত্রা হরিশপুর না এমনি হরিশপুর? সর্বনাশ, ওই মাধব তো এমন কথা বলেনি। এখানে যে দুটো হরিশপুর আছে তা আমি জানবো কেমন করে? ও বলল কি, জানো না মনে হচ্ছে? তা বাবু কার বাড়ি যাওয়া হবে শুনি? এ তলাটে 10খানা গায়ের সবই আমার চেনা। সাহস পেয়ে আমি বললাম, ওই যে মাধব নারায়ণ রায়, এককালে যাদের পূর্বপুরুষেরা এই অঞ্চলের রাজা ছিলেন, তাদের বাড়িতেই যেতে চাই। বিয়ে আছে তাদের বাড়িতে, সে কাজেই এসেছি। ও বলল, তাই বলো। তা সে পথকে তুমি এই আধারে চিনে যেতে পারবে? সঙ্গে আবার তো বোঝা রয়েছে। আমি ব্যস্ত হয়ে গেলাম। কেন, এ পথে কি কোনো গোলমাল আছে? ও গা কত দূর এখান থেকে? যেতে কতক্ষণ লাগবে? ও বলল, তা হবে কোষখানেক পথ। না না, ভয় পেও না, ডাল ভাঙা কোষ নয়, পথে সরকারি নিশানা আছে। তবে বলছিলাম, পথ তো সিধা নয়, গোলমেলে। পারবে কি একা যেতে? আমি অধীর হয়ে বললাম, তুমি আমাকে পৌঁছে দাও না একটু। এ তো তোমার চেনা জায়গা, খুব অসুবিধে হবে না। আমার কত কাজ, তাচ্ছিলের মতো ও বলল। তবে হ্যাঁ, ও পথে তুমি একা যেতে পারবে না, সে কথাও নিশ্চিত। এই কথা শুনে যেমন ভয় হলো, আবার তেমনি রাগও হলো। লোকটা আমাকে ভয়ও দেখাচ্ছে, আবার হাতেও রাখছে। তার মানে কি দর বাড়াতে চাইছে? বাধ্য হয়ে বললাম, চলো না ভাই, আমি না হয় তোমাকে কিছু। ও ধমকে বলল,
এখন তো কত কথাই বলবে, তারপর কাজ উদ্ধার হয়ে গেলে ভিন্ন মূর্তি। চেনা আছে সব। লোকটা একটু ভিজেছে মনে হলো, তাই তাড়াতাড়ি ফের বললাম, না না, কোনো গোলমাল হবে না, 5-10 যা চাও তুমি তাই দেব। এখন একটু পৌঁছে দাও ভাই। ও কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবলো, তারপর বলল, যেতে তো আমাকেই হবেই, আর যাবো বলে তো এখানে দাঁড়িয়ে আছি। তবে কি জানো, তোমার ভালো করতে গিয়ে আবার খারাপ কিছু করে না বসি। তা বাপু, একটা কথা জিজ্ঞাসা করি, সত্যি বলবে? হাটের ব্যামোটা মনেই তো? সত্যি বলবে বাপু। বিপদে পড়ে আত্মারামতে প্রায় খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। এখন আর হাটের খবর নেয় কেউ, আর তাতে এই লোকটারই বা দরকার কি? বললাম, না না, দূরপথ হাঁটা আমার অভ্যাস আছে, ওতে বুক ধরফর করবে না। তুমি ভাই আমাকে একটু পৌঁছেই দাও। বলেছি তো, খুশি? ও বলল, এগো এগো, আমি পিছুতে আছি। ও বাড়ির পাকা সড়কের কাছে ছেড়ে দেবো তোমাকে, আগে আর আমি যাব না। আসলে কি জানো, আমরা হলাম গিয়ে মাধবদের জ্ঞাতি। ওরা বড়লোক ছিল একদিন, আমরা ছিলাম গরিব, তাই ওদের আমাদের মাঝে অনেক ফারাক। এখন মাধবের অবস্থাও তেমন নয়, তবে ফারাক আর মেটেনি। তা না মিটুক, আমি তো জানি কি করে বেচারা মেয়ের বিয়ে জোগাড় করেছে। তার যতদূর বুঝেছি জামাইটি হবে ভালো। তা ভালো জামাই পেতে গেলে কিছু খরচপাতি তো করতেই হবে। আমাকেও নেমন্তন্ন করবে না, বুঝলে? তাই ধুলো পায়ে বিদায় নেব। লোকটার পরিচয় পেয়ে কিছুটা নিশ্চিন্ত হলাম। যাক, ঠিক জায়গায় তাহলে পৌঁছাতে পারবো। তবে মাধবের অবস্থার কথা আমিও জানি। একসঙ্গে কলকাতার এক মেসে থাকি, একই অফিসে কেরানির কাজও করি। ওর মেয়ের বিয়ের টাকা যে ও কী করে জোগাড় করেছে তাও আমার সম্পূর্ণ জানা। সেই টাকারই কিছু খরচ করে কলকাতার স্যাকরাকে দিয়ে গহনা গড়ানো হয়েছে। সেই গহনা সুটকেসে ভরে নিয়ে চলেছি আমি। তবে এতটা পথ দুটো বোঝা বয়ে এনে দম ছোটার জোগাড় হলো আমার। লোকটাকে যখন কিছু দিতেই হবে, তখন ওকে বিছানার মোড়টা বইতে বললে এমন কি দোষের হবে? বলতেই লোকটা যেন খেকিয়ে উঠল। বাঘ ফিরে একটা পথে পড়লাম। মনে হলো সে পথে বহুদিন কোনো লোক চলে না। কিছুটা এগিয়েই ভীষণ ভয় হলো আমার। ও কি অত সব কথা বলে ভুলিয়ে আমাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে? ও কি কোনোভাবে বুঝতে পেরেছি আমার সঙ্গে গহনা আছে? সেই গহনার লোভে এত সব করছে। দুপাশের কাটা ঝোপ গাছে লাগতেই আমি থমকে দাঁড়ালাম। লোকটা কি সত্যি মাধবের জ্ঞাতি, নাকি ওসব কথা বলেই আমাকে ফাঁদে ফেলতে চায়? পিছন থেকে ও বলল, কি হলো, থামলে কেন? আমি ঘুরে দাঁড়িয়ে বললাম, এ কোথায় নিয়ে চলেছ তুমি? এদিকে পথ কোথায়? কপা এগিয়ে এসে ও বলল, জানি ভয় পাবে তুমি, তাই তো হাটের কথা জিজ্ঞাসা করেছি। তা মিথ্যা বলবো না, বড় রাস্তার ঘাড়ে গেলে পুরো 2 কোষ হাঁটতে হতো, আর এই জঙ্গল পথে গেলে 1 কোষ। তাছাড়া এ পথে গেলে আমার কাজটা হয়ে যাবে, তাই তো এ পথেই এলাম। আমি বললাম, তুমি পিছন পিছন আসছো কেন? সামনে এসো না। তোমার কাজ মানে? তোমার যে কোনো বদমতলব নেই তা বুঝবো কেমন করে আমি? এ কথা শুনে হঠাৎ হি করে হেসে উঠল লোকটা। সেই হাসি শুনে আমার তো প্রাণ উড়ে গেল। কোনো সন্দেহ নেই ওর ভীষণ বদমতলব আছে। আমাকে বোকা বানিয়ে এখানে আনতে পেরেছে বলেই অমন করে হাসছে। আমি মরবো, কিন্তু বেচারা মাধব তাহলে আর তার মেয়ের বিয়ে দিতে পারবে না। অত কষ্ট করে জোগাড় করা টাকা শেষে বদলোকের ভাগে যাবে। মিথ্যে ভয় পাচ্ছ কেন? ও হঠাৎ বলল, বললাম না আমি মাধবের জ্ঞাতি। তবে হ্যাঁ, দেখা সাক্ষাৎ নেই বহুকাল। থাকবে কি করে বলো? আমিও গরিব, মাধবও গরিব, কোনো দেওয়া থাওয়া ছিল না তো আমাদের মধ্যে, তাহলে সম্বন্ধ থাকে কি করে? তবে হ্যাঁ, যে স্তক ওর মেয়ের বিয়ের কথা কানে গেছে, আমি ভাবছি এমন দুর্দিনে ও কি করে অত খরচ চালাবে। করে তো সামান্য কেরানির কাজ, তার উপরে অত বড় সংসার চালিয়ে। ভাবছি এমন সময় দেখলাম তুমি আসছো, তখনই একটা মতলব মাথায় এলো। তাই তো অত ধানাই পানাই করে শেষ পর্যন্ত আসছি তোমার সঙ্গে, যাতে তুমি না বুঝতে পারো আমারও একটা উদ্দেশ্য আছে। আর এদিকে তুমি কিনা আমার সম্বন্ধে যা তা ভাবছো।
আমি বেশ রাগ দেখেই বললাম, অত শত বুঝি না বাপু, যে পথে লোক চলে না সে পথে এলে কেন তুমি? কি করে তোমাকে আর বিশ্বাস করব? ও বলল, হ্যাঁ, এ পথে লোক আজকাল আর চলে না বটে, তবে একদিন চলতো। ওই দেখো না, ওই ঝোপের আড়ালে ওই তো রায় পরিবারের পূর্বপুরুষদের বাসবাড়ি, রাজবাড়িও বলতে পারো, এখন ভূতের আড্ডা। ওই বাড়িতেই যাবার পথ ছিল এটা। দুপাশে তখন পাহাড়ি গাছের সারি ছিল। শুনেছি সময়ের দেউড়িতে নহবত বাজত প্রহরে প্রহরে। ওদিকে তাকিয়ে আমি থমকে গেলাম। ঝোপের আড়ালে অন্ধকার রাত্রির বুক চিরে আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে সত্যিই এক বিশাল রাজপ্রাসাদের ধ্বংসস্তূপ। জমাট অন্ধকারের মতো চেহারা নিয়ে। কোনো সন্দেহ নেই ও বাড়িতে এখন আর কেউ বাস করে না। আমারও ভীষণ ভয় আমাকে পেয়ে বসল। লোকটা কি আমাকে ওই বাড়িতে নিয়ে যেতে চায় নাকি? ওই অন্ধকারেই বোধহয় ওর দলের লোকরা লুকিয়ে রয়েছে। ওখানেই আমাকে গুম করে সব কিছু কেড়ে নেবে। আজে বাজে চিন্তা করো না তো। লোকটা ধমকে উঠল, ওই বাড়িতেই আগে যাব আমরা। হ্যাঁ হ্যাঁ, বলেছি না আমার একটা কাজ আছে, করতে হবে তোমাকে। তবেই না আমি এসেছি। সে কাজ ওই বাড়িতেই। কাজ শেষ না হলে বাপু তোমাকে আর ছাড়ছি না। আমি শিউরে উঠে বললাম, ও বাড়িতে তো মানুষ থাকে না, ও বাড়িতে তবে কিসের কাজ? লোকটা কথা শুনে দাঁড়ালো, একটু ঝুঁকে পড়ে ফিসফিস করে বলল, তাহলে তোমাকে আসল কথাটাই বলে ফেলি। ও বাড়ির এক জায়গায় আমাদের পূর্বপুরুষের গুপ্তধন লুকানো আছে। তুমি জানো না, মাধব তার মেয়ের বিয়ের সব টাকা জোগাড় করতে পারেনি। পাত্র ভালো পায় জানি, এদিকে বিয়ে ভাঙো ভাঙো অবস্থা। গয়ছা গয়না নিয়ে গিয়ে ওর কি উপকার হবে বলো? যদি গুপ্তধনের কলসিটা নিয়ে যাও তো ও বেচারার মান বাঁচে। আমি বললাম, কি আবল তাবল বলছো? গুপ্তধন কোথায় আছে জানো তুমি? অথচ তা তুলে নাওনি, রেখে দিয়েছ আমার জন্য। আমি তুলে তা দেব মাধবকে? লোকটা ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলল, বলল, সারা জীবন আমি তো ওরই জন্য মাথা খুঁড়ে মরেছি, তখন খুঁজে পাইনি, আর এখন ওর খবর আমার নখদর্পণে। কিন্তু কি আর হবে ও দিয়ে? ও কথা থাক, এখন যদি ওটা তুমি তুলতে পারো তো মাধবটা বাঁচে, মেয়েটার সৎপাত্রে বিয়ে হয়। এত সব ভেবেই না তোমাকে এ পথে এনেছি। বেশ গল্প ফাঁদতে পারে লোকটা। আমাকে যে করে হোক ভুলিয়ে ওই বাড়ির মধ্যেই ও ঢোকাবেই, তা না হলে ওর সুবিধা হচ্ছে না। ও বলল, আর দেরি করো না, সামনে কপা আগেই একটা ভাঙা লোহার রড পড়ে আছে, ওটা তুলে নাও, ওটাই হবে তোমার অস্ত্র। সুটকেস বিছানা নামিয়ে সত্যিই লোহার রডটা তুলে নিলাম আমি। এদিকে বাগানের ঘেরা পাঁচিল ছিল, সেই পাঁচিলের উপরে চোখা লোহার শুলেরই একটা এটা হাতে থাকলে একাই আমি অনেকের সঙ্গে অন্তত কিছুক্ষণ লড়তে পারবো। মনে বেশ সাহস এলো এতক্ষণে। ও বলল, আর কি, হাতে তো অস্ত্র পেলে, নাও চলো এখন বাড়িতে ঢুকি। ইটের গাঁথনি ভেঙে কলসটা বার করতে আর তাহলে কতক্ষণই বা লাগবে। রডটা বাঁকিয়ে ধরে আমি বললাম, আর আমি কিছুতেই বাড়িতে ঢুকছি না, তাতে যা হয় হোক। আমি যে দিক থেকে এসেছি সেদিকেই ফিরে যাব, তুমি আর আমাকে আটকাতে পারবে না। লোকটা থমকে রইল কিছুক্ষণ, তারপর বলল, বাহ, বেশ বুদ্ধি তো তোমার। 2 হাতের লোহার রড ধরে গায়ে জোর বেড়েছে দেখছি। তা 2 হাতে ওটা ধরা, কোন হাতে বিছানার ব্যান্ডেল নেবে, কোন হাতে গহনার সুটকেস? হয় লোহার রড নয় সুটকেস, কোনটা নেবে তুমি? বিছানার কথা না ছেড়েই দিলাম। কথাটা তো বেজায় সত্যি। ভীষণ ঘাবড়ে গেলাম আমি। ও বলল, বিশ্বাস করো, কোনো বদ মতলব নেই আমার। যতই কেন অসম্ভব আমার কথা মনে হোক না কেন, সবটুকু এর সত্যি। তুমি বিছানার সুটকেস দুটো এখানে রেখে এসো, তাতে কাজ তাড়াতাড়ি হবে। না না, কোনো গোলমালে পড়বে না তুমি। কী যে করবো আমি ভেবে পেলাম না। ভয়ের দুশ্চিন্তায় ভাবার ক্ষমতাও আমার চলে গেছে। কেমন যেন করছে মাথার ভিতর। সব দোষ মাধবের, ও পথের কথা কিচ্ছু জানায়নি। এখন এই পরোপকার করতে গিয়ে আমার প্রাণ যায় অবস্থা। ও তেমনি করে ঘুরে দাঁড়িয়ে ডাক দিল, এসো এসো। হাত দাঁড়িয়েও না, হাত দাঁড়ালে ফিরতে দেরি হবে, বেশি রাতে গৃহস্থ বাড়িতে গেলে তাদের অসুবিধা। এসো এসো। ও আর দাঁড়ালো না, ঝোপ জঙ্গলের মাঝ দিয়ে নিঃশব্দে এগিয়ে চলল সামনের দিকে। আমার যেন কেমন সব কিছু গোলমাল হয়ে গেল।
ভীষণ ভয় আর চূড়ান্ত সন্দেহ নিয়েই কেমন যেন মোহগ্রহস্থের মতো এগোলাম ওর পিছন পিছন। যে সুটকেসের চিন্তায় এতক্ষণে আমি প্রায় পাগল হতে বসেছিলাম তা পড়ে রইল জঙ্গলের মাঝেই। দুহাতে লোহার রডটা বাগিয়ে ধরে আমি ওর পিছন পিছন ঝোপ জঙ্গল ঠেলে গিয়ে দাঁড়ালাম রাজবাড়ির সামনে। পাশের অনেকটা অংশ ধসে পড়ে গেছে অনেক দেওয়ালের থাম। ইট কাঠ কড়ি বর্গা চারিদিক ছড়িয়ে রয়েছে। তার মাঝ দিয়ে বড় বড় গাছও গজিয়ে গেছে। নিশ্চিত মনে একটা ভাঙা সিঁড়ি বিয়ে উঠে একটা সরু বারান্দার মধ্যে ঢুকে গেল। সেখান থেকে ডাক দিল, এদিকে এদিকে। সাপের ভয় ভূতের ভয় সব আছে আমার, তবুও আমি এগিয়ে গিয়ে সে বারান্দা পার হলাম। ভিতরে একটা ঘেরা বাগান ছিল বোধহয়। এদিকে সেদিকে উঁচু বেদিতে কটা ভাঙা মূর্তি ভূতের মতো দাঁড়িয়ে। তারই একটা বেদির সামনে দাঁড়িয়ে ও বলল, এইখানে এই বেদির মধ্যে গুপ্তধনের কলসিটা লুকানো আছে। ফাঁপা বেদি, ঠুকে দাও, ভেঙে যাবে এটা। বেদিটার এক পাশের দেওয়াল ভাঙতেই একটা কলঙ্গি বার হয়ে পড়ল। তার মাঝে ছোট্ট একটা পিতলের কলসি রাখা। টেনে নামাতে গিয়ে দেখি বেশ ভারী। ও খুশিতে লাফিয়ে উঠে বলল, এই সেই গুপ্তধন। বাবা, আমাকে ধোকা দেবে? খুঁজে বার করে তবে ছাড়লাম তো। কত লোকের কত গঞ্জনা অপমাননা সহ্য করতে হয়েছিল। যাক, সেসব কথা। ভাগ্যিস তখন পাইনি, পেলে কি আর এতদিন এক আদালো থাকতো? এখন পাওয়াতে মাধবটার উপকার হবে। আমি কলসিটা নিয়ে উঠে দাঁড়ালাম। ও বেশ চিন্তা নিয়েই বলল, কিন্তু মাধব এখন এইসব কথা প্রমাণ করে কি করে? শেষে না ওকে আবার কেউ চোরচোরটা ভাবে। আমি বললাম, বক বক থামিয়ে ফিরবে কি এখন? ওদিকে সুটকেসটা না আবার গায়েব হয়, তাহলে যে আমার হাতে হাত করা পড়বে। ও ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আর দেরি করার কোনো মানেই হয় না। চলো, সুটকেসটা তুলে নেবে চলো। ও, তোমার ছেঁড়া কম্বল চাদর ও আর কেউ নেবে না, ভোরে এসে তুলে নিয়ে যেও। এখন তোমাকে ও বাড়ির পথে ছেড়ে আসি, চলো। সুটকেসটা তুলে নিতেই চলতে চলতে আমি জিজ্ঞাসা করলাম, সব তো হলো, এখন তুমি বলো তো, তুমি কে? এই গুপ্তধনের অংশ তুমি নেবে না কেন? ইট মাটিতে ভরা নাকি কলসিটা? মাধবকে ঠকাচ্ছ, নাকি ওর গরিব অবস্থার সুযোগ নিয়ে ওকে নাচাবার তাল করছো? ব্যাপারটি ঠিক কি বলো তো? চলতে চলতেই লোকটা আবার দীর্ঘশ্বাস ফেলল, বলল, জানো, বহুদিন আগে একটা অবুঝ ছোট্ট মেয়ে, কতই বা বয়স হবে তার, এই 4 কি 5, তার ছোট্ট দুটো হাত বাড়িয়ে ছুটে আসতো জেঠু জেঠু বলে। ও না বুঝতো বড়দের মন, না বুঝতো ঝগড়াঝাটি দলাদলি। কিন্তু তা বলে তো হবে না, সম্পত্তির ভাগাভাগি হলো। ওর জেঠুকে চলে যেতে হলো বহু দূরে। এসব হলো কারণ জেঠুর টাকা ছিল না, তাই। সেই টাকার নেশায় পেয়ে বসলো ওর জেঠুকে। সে নেশা ওই গুপ্তধনের। সবাই ভাবলো লোকটা টাকার নেশায় পাগল হয়েছে। কেউ কিন্তু বুঝলো না ওই টাকা দিয়ে ও সেই দুটো ছোট্ট হাতের পরশ আপন বুকের মাঝে ফিরে পেতে চাইছিল। আজ আর ওসব কথার কোনো মানেই হয় না। ওই যে ওই সুপুরি গাছের শাড়ি দেখছো, ওই হলো মাধবের বাড়ির পথ। সোজা চলে যাও, ওকে বলো পাত্রটি যখন ভালো তখন যেন কোনো অভাবই থাকলো না, দেরি হলো ওখানেই যেন মেয়ের বিয়ে দেয়। আচ্ছা, তুমি এগো, আমিও চলি। আমি বললাম, মাধবকে তো তুমি খুব ভালোবাসো, তাহলে কেন আর রাগ করে দূরে থাকছো? তুমিও এসো না। অন্ধকারে গভীর দীর্ঘশ্বাস ফেলে ও বলল, না, তার হবার নয় ভাই, সব কিছু কেমন যেন হয়ে গেছে। আমি চলি, আমি আর থাকতে পারবো না। মাধব নিজেই এদিকে আসছে, ওই দেখো। আমি সুপুরি গাছের শাড়ির দিকে তাকিয়ে দেখলাম লন্ডন হাতে একজন গাছের আড়াল থেকে বার হয়ে এলো পথে। আবছা আলোয় সে বোধহয় আমাকে দেখতে পেল। এখান থেকে চেঁচিয়ে উঠল, রাঘব ভাইয়া নাকি? কি যে চিন্তায় ফেলেছিলে আমাকে। ও গলা মাধবের। খুশি মনেই আমি পিছনে তাকিয়ে দেখি কোথাও সেই লোকটা নেই। পথ তো এখানে সোজা গেছে, লণ্ঠনের আলোতে অনেকটা দূরও দেখা যাচ্ছে। এর মধ্যে ও গেল কোথায়? অবাক কাণ্ড। কাছে এসে মাধব বলল, এ কি, হাতে কলসি কেন? ওতে কি আছে? গুপ্তধন। তোমার আর্থিক অবস্থার কথা ভেবে তোমার এক জ্ঞাতি এটা খুঁজে দিয়েছেন। তিনি তো আমাকে এখানে নিয়ে এলেন।
কিন্তু তিনি গেলেন কোথায়? ঝগড়াঝাটি মিটিয়ে ফেলো মাধব, উনি তোমার জন্য খুব ভাবেন। মাধব কিছুক্ষণ থমকে থেকে বলল, এত রাতে তুমি রাজবাড়িতে গেছিলে? হ্যাঁ, সেখানেই তো এই কলসিটা পেলাম। ভূতের ভয়ের কথা থাক, তোমার সাপের ভয় করেনি? দিনেও ভুলে কেউ ওখানে যায় না সাপের ভয়ে। সঙ্গে তো তোমার সে জ্ঞাতি ছিলেন, কই সাপটা কিছু তো দেখিনি। মাধব কিছুক্ষণ চুপ করে থেকে বলল, চলো ভিতরে চলো। তোমার চিঠি অন্য গায়ে চলে গেছিল, সে গায়ের এক ভদ্রলোক এই তো কিছুক্ষণ আগে আমাকে তা দিয়ে গেলেন। আমি তো তাই ছুটছিলাম স্টেশনে। কলসির মুখের মাটি সরিয়ে উপর করতেই বার হয়ে পড়ল সোনার গহনা, দামি পাথর আর বেশ কিছু আকবরী মোহর। সব রাতের মতো বিছানার তলায় রেখে দিল মাধব। খেতে বসে বলল, গয়ায় একটা পিণ্ড দিতে যেতে হবে, বিয়ের হাঙ্গামা মিটুক তখন যাবো। বুঝলে, ও হলো আমার গোপাল দাদা, আপন নয়, আমার খুব দূর সম্পর্কের নয়। ওর বাবা আমার খুড়ো, ভীষণ কুটপ্যাচেলো মানুষ ছিলেন তিনি। রোজ কিছু না কিছু নিয়ে আমাদের সঙ্গে একটা হাঙ্গামা বাঁধাতেন। আমার মেয়ের তখন 4-5 বছর বয়স। ও কী সব বুঝতো, ওর যত ভাব ছিল গোপালদার সঙ্গে। আমার বাবা বেশি জমির লোভ দেখিয়ে গোপালদার বাবাকে বদরপুরে যেতে রাজি করালেন। গোপালদাও তাই চলে যেতে বাধ্য হলো। আমরা ওর কথা কোনোদিনই ভুলে গেলাম। কিন্তু আমার মেয়ে সুষমার ভুলতে অনেক দিন লেগেছিল। ওদিকে শুনেছিলাম গোপালদা নাকি টাকা জোগাড় করতে লেগে গেছে। টাকা দিয়ে আমাদের বাড়ির কাছেই একটা জমি কিনে আবার একা ওখানে ফিরে আসবে। কিছু করতো না গোপালদা, জমির আয় থেকেই চলতো। তা কাঁচা টাকা পাবে কোথায়? শেষে ওই গুপ্তধন উদ্ধারে নেমে পড়ল। সবাই বলতো মাথায় গোলমাল হয়েছে। আমি বললাম, সে গুপ্তধন তো উনি পেয়েছেন, আর তার সবটাই তো তোমাকে দিয়েছেন, এখন তোমার উচিত তাকে। মাথা নিচু করে ভাতের থালায় হাত নাড়তে নাড়তে মাধব বলল, বহুদিন আগে এক শীতের রাতে বাড়িতে আগুন লেগে গোপালদা পুড়ে মারা গেছে। আমি চেঁচিয়ে উঠলাম, তার মানে?